সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা। আজকে আমি ঘর্ষণ বল বলতে কি বুঝো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের একটা আলোচ্য বিষয়। তো ঘর্ষণ বলতে কি বুঝো এই বিষয়টার একটা সংজ্ঞা আমি বোর্ডে লিখছি, দেখো তোমরা। একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে, তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয়। এই বাধাকে ঘর্ষণ বলে। বিষয়টা তোমরা দেখো, তোমাদের বাসায় তোমাদের অবশ্যই পড়ার টেবিল আছে। তাহলে তোমরা আমার এই ক্লাসটা যখন করবে তখন তোমরা টেবিলের কাছে যে কোনো একটা বই রাখলে বা অন্য একটা বস্তু এনে রাখলে, এক গ্লাস পানি রাখলে, অর্থাৎ ঘর্ষণের যে বিভিন্ন প্রকারভেদ, ঘর্ষণ বিষয়টা কি, সাথে সাথে আমার কথার সাথে সাথে তোমরা বিষয়টা পরীক্ষামূলকভাবে প্রমাণ করলে যে বিষয়টা কি, ঘর্ষণ কি, ঘর্ষণ কিভাবে উৎপত্তি হয়, ঘর্ষণের উপকারী এবং অপকারী দিকটা আমরা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করি। তাহলে দেখো, আমি আমাদের বোর্ডে একটা টেবিল রেখেছি এবং টেবিলের উপরে একটা বস্তু রেখেছি। এখন এই টেবিলের উপর রাখা বস্তুটিকে যদি আমি এফ বল প্রয়োগ করি, অর্থাৎ এই এফ বল প্রয়োগ করে বাম থেকে ডান দিকে যদি বস্তুটিকে আমি সামনের দিকে কি বল প্রয়োগ করি, অগ্রসর করতে চেষ্টা করি, এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যখন বস্তুটিকে সামনের দিকে বল প্রয়োগ করতেছি, বিপরীত ক্রমে ওই বস্তুটি আমাকে একটি বাধা দিচ্ছে। তাহলে টেবিলের স্পর্শতল এবং এই বস্তুর স্পর্শ, অর্থাৎ দুটি বস্তুর স্পর্শতলে যখন একটি বস্তুর উপর দিয়ে আমি আরেকটি বস্তুকে গতিশীল করলাম, অর্থাৎ এই টেবিলটির উপরে রাখা বস্তুটিকে যখন আমি গতিশীল করার চেষ্টা করলাম, তখন এই গতির বিরুদ্ধে একটা বল ক্রিয়া হয়। অর্থাৎ তোমার ওই বস্তুটিকে সামনের দিকে প্রয়োগ করতে তোমাকে জানি অদৃশ্য একটি বিষয় বাধা প্রদান করছে। এই অদৃশ্য বস্তুটি হচ্ছে ঘর্ষণ। তাহলে আমরা ঘর্ষণ কি এটা ক্লিয়ার বুঝলাম। এবং এই যে বিপরীত যে বাধা দিল, যে বিপরীত বাধা দানকারী যে বস্তুটি বা যে বলটি, যেটা তুমি ফিল করতেছো, সামনের দিকে অগ্রসর করতে বাধা পাচ্ছ, এই বিপরীত বলটাকেই বলা হয় মূলত ঘর্ষণ বল। এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, দেখা যাচ্ছে তুমি এইদিকে বল প্রয়োগ করতেছো, ঘর্ষণ বল এইদিকে প্রয়োগ করতেছে। তাহলে তুমি যদি এই দিক থেকে বল প্রয়োগ করতে, তাহলে কি ওই বলটা আর এই ঘর্ষণ বলটা যৌথভাবে মিলে কি বেশি বল হতো, এরকম অনেকে মনে করতে পারো, তাই না? আসলে তুমি যেদিকে বল প্রয়োগ করবে, ঘর্ষণ বলটা তার বিপরীত দিক থেকে তোমাকে বাধা দেবে, অর্থাৎ তোমার প্রযুক্ত বলের বিপরীতে ঘর্ষণ বল সৃষ্টি হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে তুমি এই দিক থেকে যদি বল প্রয়োগ করতে, এরপর এই দিক থেকে তোমার ঘর্ষণ বল সৃষ্টি হবে। অর্থাৎ তোমার প্রযুক্ত বল, কার্যকর যে বলটা, অর্থাৎ তুমি যে পরিমাণ বল প্রয়োগ করবে তার সেই পরিমাণ বল কিন্তু বস্তু সেই পরিমাণ বলে সামনে অগ্রসর হতে পারবে না। তাকে সেই ঘর্ষণ বলের যে বাধাটা, সেই বাধাটা অতিক্রম করে সামনে যেতে হচ্ছে। তার মানে তোমার বস্তুর উপর যে প্রযুক্ত বল, এই প্রযুক্ত বল এবং কার্যকর বলের মধ্যে যে সমীকরণটা বা যে সম্পর্কটা হবে, সেটা হচ্ছে তোমার প্রযুক্ত বল থেকে যদি তুমি ঘর্ষণ বলটা মাইনাস করো, তাহলে যে বলটা থাকবে ওই বলে বস্তুটি সামনের দিকে গতিশীল হবে। তাহলে আমরা ঘর্ষণ বল সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট পেলাম। এরপরে আমরা পরবর্তীতে আরো আলোচনা আসবো। আপাতত দেখো, তাহলে ঘর্ষণ বল বা ঘর্ষণ চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। স্থিতি ঘর্ষণ সম্পর্কে আমি দেখো বোর্ডে কি লিখেছি, দুটি বস্তু, তোমরা আবার ফলো করো। এই যে দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায়, দুটি বস্তুই কিন্তু স্থির আছে। এই যে একে অন্যের সাপেক্ষে স্থির আছে, তুমি সেম তোমার কাছে যদি যে টেবিল আছে ওই টেবিলে তুমি আরেকটি মার্বেল রাখো, এবং তোমাদের ডাইনিং টেবিলটা, তোমার পড়ার টেবিলটা কিন্তু সমান মসৃণ থাকে না। নর্মালি ডাইনিং টেবিলের উপর যে কাচের দণ্ড থাকে বা কাচের যে একটা প্রলেপ থাকে, সেজন্য ওইটা বেশি মসৃণ থাকে, কারণ আমাদের খাবারগুলো যাতে দ্রুত আমরা ওখান থেকে খুঁটে নিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই কারণে আমরা বরাবরই ডাইনিং টেবিলটা বেশি মসৃণ করে তৈরি করি। তো এখন তোমার ডাইনিং টেবিলের উপর বা একটা মসৃণ টেবিলের উপর যদি এই সেম ভাবে একটা বস্তু রাখো,
এবং একটি খাসকাটা বা একটা অমসৃণ বা এবড়োথেবড়ো পৃষ্ঠতলযুক্ত একটা টেবিলের উপর যদি একই ভরের বস্তুটি রাখো, তাহলে দুটি বস্তুর উপর তুমি এবার একই বল প্রয়োগ করবে। দেখা যাচ্ছে যে বস্তুটি অর্থাৎ যে টেবিলের পৃষ্ঠতলটি ছিল মসৃণ, তার উপর রাখা বস্তুটি বেশি আগে বা বেশি দ্রুত বেগে গতিশীল হচ্ছে বা সামনের দিকে যাচ্ছে, আর অন্য বস্তুটি একটু বেশি বাধা পাচ্ছে। তার মানে সেক্ষেত্রে মসৃণ তলের উপর রাখা বস্তুটির উপর ঘর্ষণ বল কম প্রয়োগ হচ্ছে। কারণ কি? ঘর্ষণ বলটা হচ্ছে যে দুটি বস্তুর স্পর্শ তল, এই স্পর্শ তলের উপর নির্ভর করে। স্পর্শ তলটি যত মসৃণ হবে ওই বস্তুর উপর ঘর্ষণ বল তত কম হবে। এখন আমাদের স্থিতি ঘর্ষণে যে বিষয়টা বলা হয়েছে যে দুটি বস্তু একে অপরের অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ হবে, অর্থাৎ আমি যে দেখো দাঁড়িয়ে আছি, আমার যে ভর আর অভিকর্ষ ত্বরণ আছে এইটার গুণফল হচ্ছে কি আমার ওয়েট। আমি যে পৃথিবীর পৃষ্ঠে যে ওজনের পৃথিবী আমাকে টানছে, যে বলে টানছে সেটা কি স্থিরভাবে আমি এই আমার দণ্ডায়মান অবস্থায় ভূমির দিকে ক্রিয়াশীল আছে। এখন আমাকে যদি কেউ পিছন থেকে বল প্রয়োগ করে, তাহলে আমার কি করতে হবে? আমাকে এই যে পৃথিবীর যে বলে আমাকে পৃথিবী পৃষ্ঠ টেনে রাখছে এই বলকে ওভারকাম করতে হবে। এখন এই বলের সাথে আরেকটা বল আছে কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কি? আমি যে পৃষ্ঠতলে আছি দাঁড়িয়ে, এই পৃষ্ঠতলের সাথে আমার পায়ের পাতার যে পৃষ্ঠতল, এই দুটি পৃষ্ঠতলের মসৃণতার উপর করে আমি এখানে কিভাবে কতটা শক্ত বা কতটা স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারবো এটা নির্ভর করবে। এক্সাম্পল হিসেবে দেখো, তুমি যদি একটা কাদা মাটি না শক্ত একটা মাটির উপর দাঁড়িয়ে থাকবে, আর সেম অন্য এক বন্ধু তোমার থাকবে একটা খুবই মসৃণ একটা পৃষ্ঠতলের উপর দাঁড়িয়ে থাকবে, এবং দুজনই তোমরা হাঁটতে শুরু করবে। দেখবে কে যে মাটির উপর দাঁড়িয়েছে সে খুব ইজিলি হেঁটে যাচ্ছে, খুব মানে একটা ফ্রিলি, তার হাঁটতে কোনো বাধা ফিল করছে না, সে বা বাধা অনুভব পাচ্ছে না। কিন্তু অপরদিকে যে মসৃণ তলের উপর দিয়ে হাঁটতেছিল তার পায়ে কেমন শিরশির, তার হাঁটতে কেমন একটু কষ্ট হচ্ছে বা পড়ে যাবে, পিছলে যাবে, এরকম একটা অনুভূতি সে ফিল করছে। অর্থাৎ যেহেতু তোমার ওই বন্ধুর পা এবং ওর মসৃণ পৃষ্ঠতলের মাঝে ঘর্ষণ বলটা কম থাকার ফলে সে তার ভরটা ওই পৃষ্ঠতলের উপর স্থিরভাবে দাঁড় করাতে না পারার দরুন সে যখন হাঁটছে তখন সে কি ঘর্ষণ বল কম থাকার কারণে হাঁটতে সে কষ্ট ফিল হচ্ছে তার, বা হাঁটার ফলে সে অনেক সময় পড়ে যাবে এরকম একটা অনুভূতি হচ্ছে। আর তোমার পা এবং মাটির পৃষ্ঠতল দুটোকে যে খাস বা যে অস্পর্শ বা অমসৃণতা রয়েছে, এর ফলে পরস্পরের সাথে খুব দৃঢ়ভাবে লেগে গেছে। যখন তুমি হাঁটো তখন সুন্দর করে পা এবং যে মাটির পৃষ্ঠতল লেগে থাকে, এবং পরে আবার পা তোলো, নেক্সট পদক্ষেপে যাও, এভাবে তোমার হাঁটতে খুব আরাম লাগে। তাহলে আমরা যে হাঁটি এটা কি ঘর্ষণ বলের দরুন হাঁটি। আমরা পিছলে পড়ি না, এটা ঘর্ষণ বলের দরুন পিছলে পড়ি না। তো এগুলি সবই হচ্ছে স্থিতি ঘর্ষণের মধ্যে। এখন আসো আমরা যদি গতি ঘর্ষণ বলি, গতি ঘর্ষণের ক্ষেত্রে দুটি বস্তু, কিন্তু একটি বস্তু স্থির। এই যে টেবিলটি স্থির ছিল, টেবিলের উপর আমরা রাখা বস্তুটিকে যখন এক বল প্রয়োগ করে গতিশীল করলাম, তখন দেখো একটি বস্তুর সাপেক্ষে অন্যটি চলমান, এই বস্তুটির সাপেক্ষে এই বস্তুটি যদি চলমান থাকে সেক্ষেত্রে যে ঘর্ষণটা হবে সেটা গতি ঘর্ষণ। আমি তোমাদের এই টেবিলের উপর রাখা বস্তুটি দিয়ে জাস্ট গতি ঘর্ষণ সম্পর্কে বললাম। এখন বাস্তবে আমরা আসি। তোমরা অনেকেই সাইকেল চালাও, এরপরে বাসে উঠছো, অনেকে মোটর বাইক চালাও। এই সব কিছু যখন তুমি ড্রাইভ করতেছো, পথিমধ্যে তোমার মোড় বাঁক ঘুরবা অথবা কোনো স্পিড ব্রেকার আসছে, সেক্ষেত্রে তুমি তখন কি করবে? নিশ্চয়ই তোমার গাড়ির ব্রেক চেপে ধরবে। তাহলে গাড়ির ব্রেক চেপে ধরার সাথে কি সম্পর্ক? অর্থাৎ গাড়ির যে ব্রেক চাপছো ওই ব্রেকের সাথে যে সুপ্যাড ছিল তোমার ওই গাড়ির চাকার সাথে সংযুক্ত। যখন তুমি ব্রেকে চাপ দিছো ওইটা গাড়ির চাকার যে গতিটা, ওই গতিটাকে কি থামিয়ে দিছে। কিভাবে থামিয়ে দিছে? তোমার ব্রেকের যে ব্রেক শু আছে সেই ব্রেক শু চেপে ধরার সাথে সাথে সেটা চাকার গতির সাথে সংঘর্ষ বা ঘর্ষণের ফলে চাকার গতিটাকে কি বাধা দিয়েছে। এর ফলে চাকাটা আস্তে আস্তে থেমে যাচ্ছে। তাহলে গতি ঘর্ষণের ফলে কি হচ্ছে? তোমার গতিকে থামিয়ে দেওয়া হচ্ছে।
আর যদি তোমার এই গতি ঘর্ষণ না থাকতো তাহলে দেখা যাচ্ছে সামনে দ্রুতগামী বাস বা একটা মোড় বাঁকে তুমি ঘুরবা, তখন তুমি যদি স্লো না করো চলন্ত অবস্থা তুমি কি করবে, অ্যাক্সিডেন্ট করবে। তাহলে গতি ঘর্ষণ কাকে বলে? একটি বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু যদি গতিশীল বা চলমান থাকে এই অবস্থায় যে ঘর্ষণটা অনুভূত হয় সেটা হচ্ছে কি গতি ঘর্ষণ। এবারে আমরা আসি আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণটা কি? একটি তলের উপর অন্য একটি বস্তু গড়িয়ে গড়িয়ে ঘুরবে, অর্থাৎ রোলিং, গড়াতে গড়াতে যখন সে গতি প্রাপ্ত হবে। তোমার টাইলসের যে ঘর আছে, মেঝে আছে, এই মেঝের পৃষ্ঠতলের উপর তুমি একটা মার্বেলকে ছুঁড়ে মারো, মার্বেলটা গড়াতে গড়াতে কি অনেক দূরে সরে যাবে। এরপরে আমরা অনেকেই সুটকেস নিয়ে বাইরে যখন ভ্রমণে বের হই সুটকেস ব্যবহার করি। তোমরা নিশ্চয় দেখছো সুটকেসের নিচের দিকে চারটা কি ছোট ছোট চাকা থাকে। আমরা এইভাবে সুটকেসের হ্যান্ডেল ধরে চাকাটা গড়ায় গড়ে কি সুটকেসটা সামনের দিকে টেনে নিচ্ছি। যদি আমাদের ওই সুটকেসের চাকাগুলো খুলে ফেলি সেক্ষেত্রে আমরা এবার পৃষ্ঠতল দিয়ে বা মাটির পৃষ্ঠতল বা মেঝের পৃষ্ঠতল দিয়ে যখন আমরা টানবো আমাদের বলটা বেশি অনুভূত হবে এবং কষ্ট হবে, তারপর সুটকেসটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর যখন সুটকেসে আমাদের ছোট ছোট চাকা লাগানো ছিল তখন ওই চাকার রোলিং এর মাধ্যমে ঘোরানোর মাধ্যমে ঘোরাঘুরির মাধ্যমে সামনে টেনে নিচ্ছে, খুব আনন্দ নিচ্ছে, স্বাচ্ছন্দ্য নিচ্ছে। তাহলে সুটকেসের সাপেক্ষে সুটকেসের চাকাটা গতিশীল। এক্ষেত্রে যেহেতু চাকা দয় গড়াতে গড়াতে সামনের দিকে আগাচ্ছে, এটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ। এখন এসে আমরা প্রবাহী ঘর্ষণ। প্রবাহী পদার্থ বলতে কি বুঝো তোমরা? প্রবাহী ঘর্ষণ অর্থাৎ যে সমস্ত পদার্থ প্রবাহমান, চলমান, অর্থাৎ তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। আমরা তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের মধ্যে যখন কোনো কিছুকে গতিশীল করার চেষ্টা করি তখন ওই তরল পদার্থ বা বায়বীয় পদার্থের ঘনত্বের উপর গতিটা ডিপেন্ড করবে। যে পদার্থ যত ঘন হবে অর্থাৎ তার ঘনত্ব যত বেশি হবে আমরা তত সামনের দিকে আগানোর জন্য তত বেশি বাধা প্রাপ্ত হব। এক্সাম্পল হিসেবে ধরো, যখন তুমি নৌকা বেয়ে সামনের দিকে আগাতে চেষ্টা করো তখন তুমি পানি নৌকার যে বৈঠা দিয়ে পানিকে পিছন দিকে একটা কি প্রেসার ক্রিয়েট করো। এই প্রেসারের যে চাপ পানিকে চাপ দিচ্ছ বৈঠা দিয়ে, ফলে সেই চাপের বিপরীতে যে বল পাচ্ছে সেই বলে তোমার নৌকাটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে পানির যে ঘনত্ব, এখন এই পানির ঘনত্ব যত বেশি হবে তুমি বৈঠা দিয়ে পানিটাকে তত বেশি চাপ দেবে, সামনে যাবে। এটা একটা বিষয়। এবার দেখো তুমি যখন এরোপ্লেন বা এরোপ্লেন থেকে যখন কোন একটা দুর্ঘটনা হয়েছে, এরোপ্লেন থেকে ল্যান্ড করবে, তুমি প্যারাশুট নিয়ে বের হয়ে পড়বে। তো প্যারাশুট নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে এটা বের হয় কি এর উপর ডিপেন্ড করে বায়ুমণ্ডলে যে বাতাস থাকে, এই বাতাসের সাথে ব্যালেন্স থেকে আস্তে আস্তে করে তুমি ল্যান্ড করো। অর্থাৎ এই যে বাতাসে ভেসে ভেসে তুমি নিচের দিকে আসতেছো, গতিপ্রাপ্ত হচ্ছ, এই ক্ষেত্রে বাতাস তোমাকে যে বাধাটা দিচ্ছে এই বাধাটাই হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তাহলে কোন তরল বা বায়বীয় পদার্থের মধ্যে কোন বস্তুকে গতিশীল করার ক্ষেত্রে ওই বস্তু ওই তরল বা বায়বীয় পদার্থ দ্বারা যে বাধাটা পাবে, যে ঘর্ষণ মানে যে বাধাদানটি যে বলটা পাবে সেটা হচ্ছে কি ওই তরল বা বায়বীয় পদার্থের প্রবাহী ঘর্ষণ বলবো। তাহলে আমরা ঘর্ষণ কি বা ঘর্ষণ বল কাকে বলে, ঘর্ষণ কত প্রকার ও কি কি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এখন আমরা জানবো যে ঘর্ষণ কিভাবে ঘর্ষণ বল বৃদ্ধি করা যায় বা কিভাবে ঘর্ষণ বল কমানো যায়। কারণ কি ঘর্ষণ বল বৃদ্ধি বা কমানোর উপর আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন উপকার এবং অপকার নির্ভর করে। দেখা যাচ্ছে আমাদের গাড়ির যে চাকাগুলো, মোটর বাইক বা বিভিন্ন বাস বা বিভিন্ন গাড়িতে যে চাকাটা ইউজ করি, এই চাকাগুলো দেখবে নতুন অবস্থা ভালো খাস কাটা থাকে। আর যে চাকার খাস যত কম খাস থাকে সেই চাকাগুলো কিন্তু বেশি ভালো মানের নয়। এই জন্য আমরা ভালো মানের খাস কাটা দেখে চাকাগুলো ক্রয় করব। অর্থাৎ চাকার যে খাসটা, এই খাসটা মাটিতে যে খাস আছে, মাটির যে এগ্রো ভাব আছে, মাটির বিভিন্ন কণার সাথে চাকার খাসটা সুন্দরভাবে যখন এটা থাকবে তখন এই চাকাটা একটা দৃঢ়তার সাথে রোলিং করে সামনের দিকে অগ্রসর হতে পারবে। এখন যখন চাকাটা
গতিশীল অবস্থায় ঘুরতে ঘুরতে গতিপ্রাপ্ত হবে। একটা নির্দিষ্ট সময় দেখা যাচ্ছে প্রতিবারই সে ঘর্ষণের ফলে কি চাকা ক্ষয় হয়ে যাচ্ছে। কারণ কি, চাকার সাথে যখন ঘর্ষণ হয় মাটির, তখন একটা তাপ সৃষ্টি হয়। অনেক সময় মাটির না অন্য কোনো লোহার পাতের উপর দিয়ে যায়, যেমন রেলগাড়ি। এক্ষেত্রে যে ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয়, তাপের ফলে তোমার চাকার যে উপাদানটা সেটা গলে যায়, অনেক সময় ক্ষয় হয়ে যায় এবং একটা পর্যায়ে একদম সেই মসৃণ হয়ে যায় চাকাটা। তখন ওই চাকাটা ব্যবহার করে কি বিপজ্জনক, কারণ ওই অবস্থায় যদি ওই চাকা দিয়ে তুমি কোনো একটু পিচ্ছিল রাস্তা দিয়ে চালাতে চেষ্টা করো গাড়ি, তখন সাথে সাথে অ্যাক্সিডেন্ট করবে। তাহলে আমাদের এই যে চাকাটা আমরা ব্যবহার করলাম, এটা যেমন চাকাটা ক্ষয়প্রাপ্ত হলে এটা একটা অসুবিধা, নতুন করে নির্দিষ্ট সময় পর চাকা কিনতেছে। আবার যদি চাকা আমাদের ঘর্ষণ বল না থাকতো, তাহলে আমরা চাকা দিয়ে গাড়ি চালাতে পারতাম না। দুটো ক্ষেত্রে এসে, অর্থাৎ ঘর্ষণের উপকারী এবং অপকার দুটো দিকই আছে। সেক্ষেত্রে এই জন্য বলা হয় ঘর্ষণকে বলা হয় কি নেসেসারি ইভিল, প্রয়োজনীয় একটা উপদ্রব। তোমরা প্রয়োজনীয় যে একটা উপদ্রব, এই প্রয়োজনীয় উপদ্রব বলতে এটার উপকারী এবং অপকার দুটো দিকই আছে বাস্তব জীবনে। এই কারণে আমাদেরকে ঘর্ষণকে কন্ট্রোলিং করে, নিয়ন্ত্রণ করে, সুবিধা অনুযায়ী ব্যবহার করা হয়। সুবিধা অনুযায়ী ঘর্ষণকে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা ঘর্ষণ সম্পর্কে মোটামুটি যে ধারণাটা নিলাম। এখন দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা ঘর্ষণ বল বলতে একটা বাধাদানকারী বলকে বুঝি। এখন দেখো, এই যে বস্তুটি, এই বস্তুটিকে বাম থেকে ডানে যখন আমি বল প্রয়োগ করেছি, এটা হচ্ছে কি বল? তাহলে প্রয়োগকৃত বল বা প্রযুক্ত বল। তাহলে এই প্রযুক্ত বলের বিরুদ্ধে তোমার এই যে বাধাদানকারী বল, এই বাধাদানকারী বলকে ওভারকাম করে তোমার বস্তুটিকে যেহেতু সামনে আগাতে হবে, সুতরাং বস্তুটির উপরে যে বলটা কার্যকর হবে, অর্থাৎ বস্তুটি যে বলে সামনের দিকে অগ্রসর হবে, সে বলটা হবে কি বলতে পারো তোমরা? আমি যে বল প্রয়োগ করবো, সে কি সেই বলের সামনে যেতে পারবে না? কেন পারবে না? এই যে ঘর্ষণ বল তাকে বাধা দিচ্ছে। তাহলে আমি তো যতটুকু বল প্রয়োগ করবো, অর্থাৎ সাপোজ আমি 50 নিউটন বল প্রয়োগ করলাম। এখন এই যে বাধাদানকারী বল, অর্থাৎ ঘর্ষণ বল 10 নিউটন। তাহলে এই যে বস্তুটি, সে বস্তুটি কত বলের সামনে যাবে? সে কি 50 নিউটন বলে যাবে না কম বেশি আছে? আমরা সেই বিষয়টাই শিখব। যেহেতু এই 10 নিউটন বিপরীত দিকে বাধা দিচ্ছে এই 50 নিউটনকে, সুতরাং এই 50 থেকে 10 নিউটন বিয়োগ দেওয়ার ফলে বাকি যে বলটা থাকবে, অর্থাৎ 40 নিউটন, এই বলে মূলত বস্তুটি সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমাদের কার্যকর বল সবসময় প্রযুক্ত বল অপেক্ষা কম হবে। কতটুকু কম হবে? যতটুকু ঘর্ষণ বল হবে ততটুকু। আমরা যদি গাণিতিক একটা সূত্র দাঁড় করাই, তাহলে দেখো, এই বস্তুটির ভর সাপোজ m, আর এই বস্তুটিকে পৃথিবী যে বলে বা যে বিকর্ষ স্তরে টেনে রাখছে সেটা হচ্ছে g। তাহলে m আর g গুণফল আছে বস্তুটির ওজন। এবং একটি বস্তু যখন গতিশীল বা স্থিতিশীল থাকে, তার একটা গতি গুণাঙ্ক বা স্থিতি গুণাঙ্ক থাকে, গতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণের গুণাঙ্ক, বা একটা কনস্ট্যান্ট মান, যেটাকে আমরা মিউ দ্বারা আইডেন্টিফাই করি। তাহলে F অর্থাৎ ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল F = মিউ W, এটা একটা কনস্ট্যান্ট মান থাকবে। স্থিতি ঘর্ষণের জন্য একটা মান, গতি ঘর্ষণের জন্য একটা মান, আর এই বস্তুটির যে ওজন, এই দুটোর গুণফল হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমরা যখন সূত্র আকারে যদি লিখি যে প্রযুক্ত বল হচ্ছে কার্যকর বল এবং ঘর্ষণ বলের সমষ্টি, অর্থাৎ প্রযুক্ত বলকে F দ্বারা লিখলে কার্যকর বলকে FA অর্থাৎ অ্যাক্টিভ, আর F(F) এটা। এখান থেকে যদি আমরা কার্যকর বলের মান নির্ণয় করতে চাই, তাহলে F প্রযুক্ত বল বিয়োগ ঘর্ষণ বল। এই যে তিনটি বল, একটা প্রযুক্ত বল, একটা কার্যকর বল, আর একটা কি ঘর্ষণ বল, তিনটি বলের যে কোনো দুটি বলের মান যদি দেওয়া থাকে, গাণিতিকভাবে আমরা অপর বলটির মান নির্ণয় করতে পারবো। এই ঘর্ষণের যে গাণিতিক ফর্মুলাটা বা গাণিতিক যে টার্মগুলো, সেটা মূলত এই সূত্রের উপরই ভিত্তি করে আমাদের করতে হবে। সুতরাং তোমরা অবশ্যই এই সূত্রটা ভালো করে বুঝেছো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা ঘর্ষণ বল কি করে
বাড়ানো যায় এবং ঘর্ষণ বল কি করে কমানো যায় এবং এর উপকারী ও অপকারী দিকগুলো নিয়ে একটা ক্লাস নিব। আজকে তাহলে তোমরা ভালো থাকো, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফেজ।